আমাদের সার্বিকভাবে গণমাধ্যম আসলে কেমন আছে আপনার মূল্যায়নটা শুনতে চাই। এবং প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ানোর যে কথা, আমরা আমাদের অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে পারিনি এখনো। ফলে গণমাধ্যমকে আসলে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ালো এই ৫৬ বছরের বাংলাদেশে। আমি অধ্যাপক রুবায়েত ফেরদৌসের কথা দিয়েই শুরু করি যে গণমাধ্যম আসলে গণমাধ্যম হয়েছে কিনা। গণমাধ্যম হয়নি সে কথা কিন্তু আমরা আমাদের স্বীকার করি। কমিশনের রিপোর্টে। প্রতিবেদনে বলেছি। কারণ এইখানে সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন বা বেতার বলেন, যেটাই প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি এখনকার যে অনলাইনগুলো, সবই হয় ব্যক্তি স্বার্থ, নয় গোষ্ঠী স্বার্থ, নয় ব্যবসায়িক স্বার্থ, না হলে রাজনৈতিক স্বার্থ, এগুলো দ্বারা তাড়িত হয়ে এগুলোর উদ্দেশ্য সাধনের জন্যে তাদের রাজনৈতিক লক্ষ্য অথবা ব্যক্তির ব্যবসায়িক লক্ষ্য বা ব্যক্তির নানা ধরনের সুনাম অর্জনের লক্ষ্য ইত্যাদি বিভিন্ন লক্ষ্য থেকে এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এখন যারা এখানে এসে সাংবাদিকতা করছেন তারা কিন্তু সাংবাদিকতা করতে চান, তারা কিন্তু গণমানুষের কথা তুলে ধরতে চান। সেটা সংবাদের মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিবেদনের মাধ্যমে হোক, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হোক, নানাভাবেই তারা তুলে ধরতে চান। তো সেইখানে একটা দ্বন্দ্ব আছে এবং সেই দ্বন্দ্বে শেষ পর্যন্ত কিন্তু যিনি মালিক, যার অর্থ এখানে বিনিয়োগ হয়েছে, তার সিদ্ধান্তই প্রাধান্য পায়। ফলে এইটা গণমাধ্যম হিসাবে আর তখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এটা হচ্ছে সামগ্রিকভাবে খুব সহজেই বলে ফেলা যায়। এখানে খুব বড় ধরনের তত্ত্ব প্রয়োগের কোনো বিষয় নেই, আমরা খালি চোখেই এটা দেখতে পাচ্ছি। এখন ধরেন এই যে যেমন একটা উদাহরণ আমি এখানে দিতে পারি, সংসদে প্রধানমন্ত্রী তার প্রশ্নের উত্তরে, এমপিদের প্রশ্নের উত্তরে একটা তালিকা দিলেন, কতগুলো 10টা গ্রুপের নাম দিয়েছেন যে এই 10টা গ্রুপ তারা বিদেশে অর্থ পাচার করেছে এবং তাদের সেই পাচারের টাকা ফেরত আনার জন্য সরকার চেষ্টা করছে। ওই 10টা গ্রুপের মধ্যে অন্তত 2টি গ্রুপের গণমাধ্যম প্রতিষ্ঠান আছে এবং তারা তাদের গণমাধ্যম প্রতিষ্ঠানে, তাদের সংবাদপত্রে, তাদের টেলিভিশনে ওই কথাগুলো বাদ দিয়ে খবর প্রচার করলো। এইটা কি দায়িত্বশীলতা হলো? এটা কি সাংবাদিকতা হলো? এটা তো সাংবাদিকতা হতে পারে না। কারণ আপনি আপনার প্রতিষ্ঠান বলে আপনি সেখান থেকে নামটা বাদ দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। আপনার পাঠককে তো আপনি প্রতারণা করছেন উইদাউট এনি ডিক্লারেশন। আবার এমন তো হতে পারে যে আমার গণমাধ্যম প্রতিষ্ঠান আছে বলে আমার গ্রুপের নাম আসেই নাই সেখানে। সেরকম কিন্তু সরকারের দিক থেকে যেটা এসছে সেটা আপনি সেটা নিয়ে প্রশ্ন করুন। সাংবাদিক হিসাবে আপনার কাছে যদি এই ধরনের তথ্য থাকে যে ওই 10টার বাইরে আরও 10টা আছে বা আরও একটা আছে যার সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান আছে, গণমাধ্যমের প্রতিষ্ঠান আছে বলে সরকার ওটা বাদ দিয়েছে, তাহলে এটা তো একটা সরকারের বড় ধরনের অনিয়ম বা দুর্নীতি। তো সেটা আপনি চিহ্নিত করে তখন আপনি তুলে ধরবেন, এটাই হলো সাংবাদিকের কাজ। কিন্তু সেটা তো আমরা দেখি নাই। আমরা যেটা দেখলাম ঠিক উল্টোটা, যে সরকার যে তালিকা প্রকাশ করলো, প্রধানমন্ত্রী পার্লামেন্টে যেটা বললেন সেই নামও আমি সম্পাদনা করে বাদ দিয়ে দিলাম আমার প্রতিষ্ঠান কাগজে। এটা তো দায়িত্বশীল সাংবাদিকতা হতে পারে না। তো আমাদের সাংবাদিকতার এই একটা ক্রস রোডের মধ্যে অনেক দিন ধরেই আছে, ঘুরপাক খাচ্ছে। আমরা আপোষ করছি। কার জন্য আপোষ করছি? কখনো রাজনৈতিক কর্তৃত্বের জন্যে বা রাজনৈতিক কর্তৃপক্ষের ক্ষমতার কাছে, আবার কখনো কখনো প্রতিষ্ঠানের মালিক, বিনিয়োগকারী, কালো টাকার মালিক, তাদের কাছে আপোষ করছি। এই আপোষের কারণেই গণমাধ্যম, সাংবাদিকতা এটার কোনোটাই যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না এবং মানুষের আস্থা কিন্তু উঠে যাচ্ছে। আমি তো এখানে শুনে একটু অবাক হলাম যে আপনারা এখনো টেলিভিশন দেখেন। বহু লোক টেলিভিশন দেখে না, একটা টেলিভিশন চ্যানেলও 24 ঘন্টায় তাদের বাসায় টেলিভিশন আছে কিন্তু খোলে না। যদি খোলে তারা খোলে নেটফ্লিক্স দেখার জন্য। ক্লাসিক্যাল অডিয়েন্স মনে হচ্ছে ধ্রুপদী, অনেকে কিন্তু আবার দেখছে, তারা খোলে নেটফ্লিক্স দেখার জন্য কিংবা সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য। এই পর্যায়ে আসার জন্য দায়ী কিন্তু আমরা, যারা গণমাধ্যম পরিচালনা করছি, গণমাধ্যমের নেতৃত্ব দিচ্ছি। আমরা বুঝতে পারছি না এবং সমস্যাটার সমাধানের জন্য এখনো সচেতনভাবে চেষ্টা করছি না। জি,